আসসালামু আলাইকুম। তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসছো। প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, সেই দিকে চলে গেছো। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা চক্রে। কোন নিশ্চিত বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে, সে চলে যাবে। তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার খোল চলে গেছে, এদিকে পা চলে গেছে। একজন তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হব। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার আর উপায় ছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? ক্রিকেট তার মাথার দিকে যাচ্ছে না, পা নাই। যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম? যেতগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ, যে জীবনের বিনিময়ে তারা আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। সবাই, আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসছো, কেউ এই ভূমিকে আসতে পারতাম না। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক নাই।
গুলি মাথার ভেতরে রয়ে গেছে। একজন, এটা রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্স-রে দেখালো, মানে দাগ, অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে ফুটে করা ছবি। আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে, সে বেঁচে আছে, রাবার বুলেট। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো, আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে, প্রতিদিনের ঘটনা, একবারের ছবি না। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল। মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে। এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে, কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না, কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে সোজাসুজি মিলে গেছে। দেশের মানুষ যা চায় সে কথাটা তোমরা স্পষ্টভাবে বলেছ, তোমরা প্রাণ দিয়ে বলেছ। তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস, তোমাদের শরীর। এটাই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো, এটাই ছিল তোমাদের প্রতিজ্ঞা। সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে না। এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে, এটা কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয়। এর আগামীতে যাত্রা দুরূহ, এটা সহজ কাজ না। এই যে বারে বারে আমরা বলছি, তোমরা বলছো এত বছরের জঞ্জাল, যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পুড়িয়ে দেওয়া হয়েছে, শৃঙ্খল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে, কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে। তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, যেটার কোনো সমাপ্তি নেই। এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে, আমরা একে একে সব হারিয়ে ফেলেছি, দেখতেছি সব যাচ্ছে, কিন্তু টুক করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না। সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমের সামাল দিয়ে চলা, যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া, তবু জীবনটা কাটিয়ে দেওয়া। এটাকে উল্টে দেওয়ার কথা কেউ চিন্তা করেনি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না?
আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছো, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত, তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা। তোমরা ইতিহাস। আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচের। বাসা কোথায়? আমার গুলি লাগছে 19 তারিখ শুক্রবার বিকাল 4টা। তো আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আমার আব্বু হাই প্রেশারের রোগী, আমার বড় ভাই চার দোকান আছে। তো আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন, আমি হয়তো সুস্থ হয়ে আবার আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবো। যে দেশে আবার গন্ডগোল হয়, তো প্রয়োজনে আবার যাব, এক হাত আছে, এখনো লড়াই করার মতো শক্তি আছে। আমরা চাই যেন দেশ শান্তি সম্পূর্ণভাবে থাকে আর কি। তো এক হাত যত চলে গেছে এটা নিয়ে কোনো আফসোস নেই। তবে যত দেশের জন্য আমরা কিছু দিয়েছি, এখন আমাদের কথা হচ্ছে যে দেশ আমাদের কিছু দিলেই হবে। সমস্যা নেই। মানে আল্লাহ তখন একটা রিস্কা পাওয়া গেছে, যেখানে মানুষ কোনো কিছু পাওয়া যায় না। রিস্কা উঠাইলো, উঠানোর সাথে সাথে আবার একটা অ্যাম্বুলেন্সও পাওয়া গেছে। ওই অ্যাম্বুলেন্স আরো 3-4 জন আপনার রোগী ছিল গুলি খাওয়া, আমাদেরকে সবাইকে পরাজিতে নিয়ে গেল। হাত দুটো চলে যেত কোনো বিষয় না, যে ফ্রেন্ড আমার হাতের উপরে মারা গেছে, অনেক কিছু পাবো আমি কখনো। হয়তো যখন মারা যায় ভাই, আমার খালি শুধু বলছিল যে আমার হসপিটালে নিয়ে যা, আমার বাঁচা। আর বুকের উপরে গুলি লাগছিল এইখান দিয়া, হয়তো আবার বাঁচাইতে পারতাম যদি হসপিটাল নিয়ে যেতে পারতাম। ডাকে দিলে যে সারা আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসে, তারা তখন এতে খুব অসন্তুষ্ট হয় এবং তারা আসলে সবাই, দেশে আসলে সবাই নবাব দাদা হয়ে ওঠে। তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করে। তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে, কারণ তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করি কেন? যেন সে অপরাধ করছে, বিমানবন্দরে আসছে যেন চোর। আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখন চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সব কিছু ভুল, এটা কেন? এমন তো এটা পাচ্ছে না। তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য মেডেল নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে।